নমস্কার সবাইকে। এখন সবার পরবর্তী কার্যসূচি হলো 2023-24 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি উপস্থাপন। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি 2023-24 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি সবার সামনে পেশ করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি 2023-24 ইংরেজি অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি এই পবিত্র সভায় পেশ করছি এবং এর পাশাপাশি আপনার অনুমতি নিয়ে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে সবাইকে অবহিত করতে সংক্ষেপে কথা বলছি। মাননীয় স্পিকার মহোদয়, প্রত্যেক বছরে যেখানে বাজেট এস্টিমেট আমরা করি এবং সেই অনুযায়ী পরবর্তী সময়ে যেখানে বিভিন্ন দপ্তরের মাধ্যমে কোনো বিশেষ ডেভেলপমেন্ট বা কিছু কাজের জন্য নতুন নতুন প্রস্তাব থাকে এবং এটা রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেগুলো তার সংস্থান করা হয়। এরপরে বিশেষ করে যেখানে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলোতে বাজেট এস্টিমেট করা হয়, তার পরবর্তী সময়ে সেগুলো আমাদের আসে এবং সেগুলোকে আমাদেরকে এর সঙ্গে যুক্ত করতে সেই অনুযায়ী তার কারণে সেই দিকে লক্ষ্য রেখে সরকার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা 1632 কোটি 62 লক্ষ টাকার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমরা দিতে পেরেছি। 2023-24 সালের এই বাজেট বরাদ্দে এটা বিধান করা হয়নি। যদিও সংশোধিত বরাদ্দ একটি প্রধান আইটেমের অধীনে থাকে, কিন্তু কোন দপ্তর অন্য কোনো হেড অফ তহবিল চায় তখন সেটা সাপ্লিমেন্টারি গ্র্যান্ট অনুমোদনের প্রয়োজন হয় এবং সেই কারণে আমি সংক্ষিপ্তভাবে কিছু স্পেশাল ডিপার্টমেন্টের কিছু রেফারেন্স উল্লেখ করে সবাইকে অবহিত করতে চাই। যেমন ধরুন, এডুকেশন সেকেন্ডারি ডিপার্টমেন্ট আমরা সাপ্লিমেন্টারি গ্র্যান্টস 340.36 কোটি টাকা এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমাদেরকে প্রভিশন করতে হয়েছে। যেমন কয়েকটার মধ্যে একটা একটু উল্লেখ করি। যেমন নিউ স্কিম নেম PMC has been launched and fund has been released by Government of India during 2023-24 for which no provision was kept in budget estimate 2023-24. There will be supplementary grants or provisions. Number 2, RD Department 172.99 crores আমাদেরকে এটা প্রভিশন করতে হয়েছে এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হিসেবে, কারণ নিউ স্কিম নেম PM Janaman
has been lost and fund has been released by Government of India during 2023-24 for which no provisions was kept in budget estimate 2023-24, thereby supplementary grants are promised. ঠিক এইভাবে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 139.07 crores যেখানে এই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস আমাদের দিতে হয়েছে, সেখানে দুটো পয়েন্ট: ডিউরিং প্রিপারেশন of budget estimate 2024, less provision has been kept against special assistance for capital investment, but subsequently Government of India has been released more fund under the scheme, thereby supplementary grants is required to be taken. Technically, during preparation of budget estimate 2023-24, less provision has been kept against local bodies grant of ULBs under 15th finance grants, but subsequently Government of India has been released more fund under the scheme. ঠিক এইভাবে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন 98.95 কোর্স আমাদের পরিশোধ করতে হয়েছে। এখানে আমরা সকলে জানি যে নতুন করে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিকের নেতৃত্বে আমরা নতুন করে যে সোশ্যাল পেনশনের প্রায় 30,000-এর মতো আমরা নতুন করে দিতে হয়েছে। তার জন্য এই অ্যাডিশনাল ফান্ড হ্যাজ বিন গিভেন ফর সোশ্যাল পেনশন। ঠিক তেমনি ট্রাইবাল ওয়েলফেয়ার additional fund has been given on the share of taxes and local bodies grant to ensure timely disbursement of salary of TTADC staff. Second one, more fund under post-metric scholarship for ST has been received from Government of India and released by Finance Department compared to B 2023-24. Thereby supplementary grants are released. Third, during preparation of budget estimates 2023-24, less provision has been kept against special assistance for capital investment, but subsequently Government of India has been released more fund under the scheme. এই কারণে দিতে হয়েছে। যেমন ইলেকশন, আপনারা সকলে আমরা জানি অ্যাডিশনাল ফান্ড হ্যাজ বিন গিভেন ফর এনসুরিং পার্লামেন্ট ইলেকশন। তো এই ক্ষেত্রে এগুলো বিভিন্ন সময় আমাদেরকে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হিসেবে আনতে হয়েছে। তা আমরা আমি আপনাদের এই সভাতে আপনার নিকট আমরা এটার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট সেটা আমরা পেশ করছি। মাননীয় সদস্য মহোদয় অনুরোধ করছি 2023-24 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি সম্বলিত বইটির প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য যে সকল মাননীয় সদস্যগণ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর ছাপায় প্রস্তাবে নোটিশ দিতে ইচ্ছুক, ওনারা আগামী 2রা মার্চ শনিবার 2024 তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে বিধানসভা সচিবালয়ে এই নোটিশ জমা দিতে পারবেন। আমার শেষ হয় না, বেলা 2 ঘটিকার মধ্যে বিধানসভা সচিবালয়ে এই নোটিশ জমা দিতে পারবেন। বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কাঠমোশন জমা দেওয়া একটা তিক্ত অভিজ্ঞতা। গত সেশনে দেখেছি যে রাজ্যপালের ভাষণের উপর অ্যামেন্ডমেন্ট দেওয়ার পরে যারা দেয় তারা বলতে পারে, আর যারা দেয় না আপনি টাইম অ্যালট করেন। হোয়াট ইজ দিস? অ্যাকর্ডিং টু দিস, এখন ঠিক আছে বসুন, বলো শুনেছি। আপনি এখান থেকে বললেন আমরা কাঠমোশন দেব, আর আপনি লাস্টে বলবেন 2 মিনিট বলবেন, 5 মিনিট বলবেন। আমি যতগুলি কাঠমোশন দেব আমার তো ডিসকাস করতে হবে। আর ট্রেজারি বেঞ্চের থেকে আপনি টাইম দেওয়ার, ট্রেজারি বেঞ্চে অপোজিশন কথা বলবে, যে মন্ত্রীরা উত্তর দেবে, আপনি কি ভাগাভাগি করেন? এটা কি স্যার? ওকে, ঠিক আছে। এখন মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো 2024-25 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব সবার সামনে পেশ করা। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বাজেট ভাষণের মাধ্যমে 2024-25 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব সবার সামনে পেশ করার জন্য অনুরোধ রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই মহতী সভায়
2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের বাজেট উপস্থাপন করতে যাচ্ছি। এই পবিত্র বিধানসভায় মাননীয় সদস্যবৃন্দ এবং মহান রাজ্যের সকল অংশের জনসাধারণকে এই বাজেট উপলক্ষে সম্বোধিত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির প্রদর্শিত পথে ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য প্রগতি ও বিকাশের পথে অগ্রসর হচ্ছে। এই প্রসঙ্গে আমি আমাদের সাফল্য প্রতিবন্ধকতা সম্পর্কে আপনাদের অবগত করতে এবং সেই সঙ্গে রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা উপস্থাপন করার সুযোগ পেয়েছি। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আমাদের রাজ্য বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আমাদের সরকার সমাজের সকল অংশের জনগণের সহযোগিতার দ্বারা অনুপ্রাণিত। আমরা স্বীকার করি যে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং সামগ্রিক উন্নতির জন্য আরও অনেক সমৃদ্ধিমূলক কাজ করা প্রয়োজন এবং সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই মন্ত্রের দ্বারা উদ্বুদ্ধ হয়ে রাজ্য উন্নতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আজকে আমরা আগত অর্থবর্ষের জন্য যে বাজেট ঘোষণা করতে যাচ্ছি তার বাস্তবায়নে অর্থনৈতিক দূরদর্শিতা, ন্যায়সঙ্গত উন্নয়ন ও স্থায়ী বিকাশের প্রতি আমাদের সুদৃঢ় দায়বদ্ধতা সুনিশ্চিত করছি। আমাদের এবারের বাজেট বরাদ্দে রাজ্য পরিচালনায় দক্ষতা, দায়বদ্ধতা ও স্বচ্ছতার প্রতি আমাদের অগ্রাধিকারকে প্রতিফলিত করবে। আমরা সম্পদের যথাযথ ব্যবহার, উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার প্রদান, অভিনবত্ব, ব্যবসায়িক উদ্যোগ, কর্মসংস্থানের পথ সুদৃঢ় এবং বাস্তবায়ন করার প্রয়াস করছে। বর্তমানে নিত্য নতুন যে নানা ধরনের প্রতিবন্ধকতা উদ্ভূত হচ্ছে, বিশেষ করে বৈশ্বিক মহামারী প্রাদুর্ভাবের মতো সংকট মোকাবিলা করার ক্ষেত্রে আমরা জনসম্পদ রক্ষা, কর্মসংস্থান ও জনকল্যাণের জন্য দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ ছিলাম এবং রয়েছি। এই বাজেটের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামোকে সুদৃঢ় করা, সামাজিক সুরক্ষা প্রকল্পসমূহের পরিবর্তন করা এবং ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া রাজ্যের মানুষের মধ্যে থাকা সম্ভাবনা সমূহের পরিপূর্ণ বিকাশের জন্য শিক্ষা, দক্ষতা বিকাশ ও পরিকাঠামো উন্নয়ন এই তিনটি ক্ষেত্রের উপর যথেষ্ট পরিমাণ জোর দেওয়ার প্রয়োজনীয়তা আমাদের সরকার উপলব্ধি করেছে, যা আমাদের রাজ্যকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। কৃষি ও কৃষক কল্যাণ 2018-19 অর্থবর্ষ থেকে রাজ্যে 2,43,339 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেয়েছেন। 640,40,00,000 টাকা সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। রাজ্যে 12,46,000 কৃষকের ফসল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতায় নিয়ে আসা হয়েছে। রাজ্যের কৃষকদের মধ্যে 3,29,860টি কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত ঋণ পেয়েছেন 1,649 কোটি টাকা। 2018-19 অর্থবর্ষ থেকে গত মরশুম পর্যন্ত রাজ্যের কৃষকদের থেকে 1,92,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্য ক্রয় করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতিতে কৃষির প্রসারের জন্য এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 375টি কৃষি যন্ত্রপাতি ব্যাংক স্থাপন করা হয়েছে। 2018-19 বর্ষ থেকে 13,394 হেক্টর জমি ফলমূল চাষের আওতায় আনা হয়েছে এবং 18,764 হেক্টর জমি হাইব্রিড শাকসবজি চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। রাজ্য সরকার জৈব প্রকৃতি বান্ধব চাষ পদ্ধতিকে অগ্রাধিকার দিয়েছে। স্থায়ী কৃষি পদ্ধতির বিকাশ, চিরাচরিত কৃষি পদ্ধতি ছাড়াও বেবিকরণের মতো অপ্রচলিত ফসল চাষে উদ্যোগ নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে 62 হেক্টর জমিতে বেবিকর্ন চাষ করা হয়েছে। রাজ্য সরকার 2023-24 অর্থবর্ষে মিলেট চাষকে উৎসাহ দিয়েছে এবং এই অর্থবর্ষে 13.50 মেট্রিক টন মিলেট বিতরণ করা হয়েছে। আমি আনন্দের সাথে এই মহতী সভাকে জানাতে চাই যে রাজ্য সরকার ধানের ক্রয় মূল্য কেজি প্রতি যে 20 টাকা 40 পয়সা থেকে বাড়িয়ে 21 টাকা 83 পয়সা করা হয়েছে, যা 2003 সালের ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়েছে। নিখুঁত ফসল সম্বন্ধীয় পূর্বাভাস প্রদানের জন্য ভূমি রেকর্ড এবং সাময়িক ফসল জরিপের তথ্য সংযোগ করে একটি ঐক্যবদ্ধ কৃষক তথ্য ডাটাবেস তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার কৃষিক্ষেত্রে নয়া প্রযুক্তি ভিত্তিক নিবিড় সম্প্রসারণমূলক কার্যক্রমের জন্য লেফুঙ্গা এবং বেলবাড়িতে 2টি নতুন কৃষি মহকুমা সৃষ্টি করেছে। আমি উত্তর ত্রিপুরা যুবরাজনগর
এবং পশ্চিম ত্রিপুরা পুরাতন আগরতলায় আরো 2টি কৃষি মহকুমা খোলার প্রস্তাব রাখছে। অরুন্ধতী অবস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র, একটি শাকসবজির অবশিষ্টাংশ পরীক্ষাগার এবং জার্ম প্লাজম সংরক্ষণ কেন্দ্র 10 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হবে। আমি আরো প্রস্তাব রাখছি যে 2024-25 অর্থবর্ষে 23,71,00,000 টাকায় 8টি নতুন কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে। তদুতে ইন্দো ডাচ প্রকল্পে 9,17,00,000 টাকা ব্যয়ে লেবু জাতীয় ফলের এক্সেলেন্স সেন্টার এবং লেবু জাতীয় ইন্দো ইসরায়েল অ্যাকশন পরিকল্পনায় একটি এক্সেলেন্স সেন্টার অন ফ্লাওয়ার্স 10 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ফল, সবজি ও ফুলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার জন্য সর্বোৎকৃষ্ট মানের চারা ইত্যাদি সরবরাহ করার জন্য। পানি সম্পদ বিকাশ, রাজ্য সরকার রাজ্যের চাহিদা পূরণের জন্য দুধ, মাংস, ডিম উৎপাদনের স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়েছে। লিঙ্গ বিয়োজনের মাধ্যমে কৃত্রিম গর্ভধারণ প্রক্রিয়ায় গবাদি পশুর গুণগত উন্নতি করা হচ্ছে। তাছাড়া উচ্চ উৎপাদনশীল প্রজাতির গবাদি পশু ও পাখির এক্সোটিক জার্ম প্লাজম রাজ্যের কৃষকদের প্রদান করা হয়েছে। রাজ্য সরকার ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে গবাদি পশু ও পোল্ট্রি ভিত্তিক শিল্পোদ্যোগকেও গুরুত্ব দিয়েছে। 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার 6,000 টাকা করে নগদ পুরস্কারের মাধ্যমে 2,900 জন অগ্রগতিশীল প্রাণী পালক কৃষকদের সম্মানিত করেছে। কৃত্রিম গর্ভধারণের প্রক্রিয়ার মাধ্যমে উন্নত প্রজাতির দ্রুত বর্ধনশীল ছাগ উৎপাদন করতে গুরুত্ব দেওয়া হবে। 2024-25 অর্থবর্ষের জন্য এই ক্ষেত্রে সর্বমোট বরাদ্দ হল 183,64,00,000 টাকা। মৎস্য, 2023-24 অর্থবর্ষে একটি প্রশিক্ষণ কেন্দ্র, 5টি খুচরো মৎস্য বিপণী নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং 2,420 জন মৎস্য চাষীকে মৎস্য চাষে সহায়ক জিনিসপত্র প্রদান করা হয়েছে। 588 জন মৎস্য চাষীকে মাছের চারা পোনা প্রদান করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ডুম্বুর হ্রদে কেজ কালচার শুরু হয়েছে এবং ইতিমধ্যে 1,512টি কেজ স্থাপন করা হয়েছে। 2টি মৎস্য চাষ জ্ঞান কেন্দ্র এবং একটি মৎস্য উৎপাদন কেন্দ্র স্থাপনের কাজ হাতে নেওয়া হচ্ছে। 3 কোটি, তাতে ব্যয় হবে 3,18,00,000 টাকা। 2024-25 অর্থবর্ষে 17,13,00,000 টাকা ব্যয়ে 4টি মৎস্য চাষ জ্ঞান কেন্দ্র এবং একটি মৎস্য বিদ্যা সচেতনতা কেন্দ্র নির্মাণ করা হবে। শিক্ষা, মাধ্যমিক ও প্রাথমিক, 2023-24 অর্থবর্ষে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়িত করা হয়েছে এবং সেই অনুযায়ী পাঠ্যক্রম ও নিয়মাবলী চালু করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে IDF এর অধীনে 21টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে, যার জন্য 123,78,00,000 টাকা ব্যয় করা হবে। উচ্চশিক্ষা, 2023-24 শিক্ষাবর্ষ থেকে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় এবং আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামক 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্রিপুরাতে তাদের কার্যক্রম চালু করেছে। 2024-25 অর্থবর্ষে উদয়পুরে বেসরকারি উদ্যোগে মাতা ত্রিপুরা সুন্দরী মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যুব বিষয়ক ও ক্রীড়া, রাজ্য সরকার বিভিন্ন ধরনের খেলাধুলাকে সব অংশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার প্রয়াস করছে, যাতে সমস্ত অংশের মানুষের সুস্বাস্থ্য সুনিশ্চিত হয়। সিনথেটিক টার্ফ সম্বলিত ফুটবল মাঠ, বহুমুখী ক্রীড়া ভবন, অ্যাথলেটিক্স ট্র্যাক, সিনথেটিক হকির মাঠ, সুইমিং পুল এবং ওপেন জিমনেশিয়ামের মতো ক্রীড়া পরিকাঠামো রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে। এইসব উন্নত পরিকাঠামো ব্যবহার করে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করতে পারছে এবং বিভিন্ন পদক অর্জন করতে সফলতা লাভ করছে। এই প্রসঙ্গে আমি আনন্দের সাথে আপনাদের অবগত করতে চাই, আগরতলা অনুষ্ঠিত জাতীয় স্কুল খোলার প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে রাজ্যের ছেলেমেয়েরা 6টি স্বর্ণ পদক ও 2টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। এছাড়া দিল্লিতে অনুষ্ঠিত 67তম জাতীয় স্কুল খেলার প্রতিযোগিতায় 2টি স্বর্ণ পদক এবং 1টি রৌপ্য পদক জয় করেছে। পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত 67তম জাতীয় স্কুল খোলার প্রতিযোগিতায় রাজ্যের অংশগ্রহণকারীরা 3টি রৌপ্য পদক জয় করেছে। স্বাস্থ্য, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিতে চাই, যার সূচনা 15 ফেব্রুয়ারি 2024 তারিখে করা হয়েছে। এই পরিকল্পনাটি আমাদের রাজ্যের প্রতিটি নাগরিকের জীবনে সদর্থক প্রভাব ফেলবে। এই যোজনাটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সাথে সাথে রাজ্যের 100% জনগণকে স্বাস্থ্য বীমা আওতায় নিয়ে আসবে। রাজ্য সরকার রাজ্যের সব অংশ স্বাস্থ্য পরিষেবাকে সুদৃঢ় করে তোলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। পানিসাগর, কুমারঘাট ও কলপুকের 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র
কে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিসরে 200 শয্যা সম্বলিত মাল্টি কেয়ার স্বাস্থ্য ইউনিট নির্মাণ করা হবে, যার ব্যয় হবে 192 কোটি টাকা এবং সেটা পিএম ডিভাইনের আওতায় থাকবে। কাঞ্চনপুর অমরপুরে মহকুমা হাসপাতাল পরিসরগুলিতে স্টাফ কোয়ার্টার্স নির্মাণ করা হবে, যার ব্যয় 11,50,00,000 টাকা এবং সেটাও সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার আওতায়। সিপাহীজলাতে একটি একত্রিত নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা হবে, যার ব্যয় 89,90,00,000 টাকা পেয়ে পিএম ডিভাইনের আওতায় থাকবে। খাদ্য জনসংবরণ ও ক্রেতা অধিকার 2024-25 বর্ষে স্মার্ট পিডিএস স্কিম ফর মডার্নাইজেশন অ্যান্ড রিফর্মস থ্রো টেকনোলজি ইন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রকল্পের আওতায় রাজ্যে স্মার্ট গণবন্টন ব্যবস্থা চালু করা হবে ভারত সরকার আর্থিক সহায়তায়। সেই সঙ্গে রাজ্যের সবকটি রেশন শপে সুবিধাভোগীদের অথেন্টিকেশন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন করে তোলার জন্য সিস্টেম ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক পরিমাপ যন্ত্র ও আইডি স্ক্যানার স্থাপন করার প্রস্তাব রাখা হচ্ছে। তফসিলি জাতি কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার সমাজের সমস্ত অংশের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। তফসিলি জাতিসমূহের সামগ্রিক কল্যাণ রাজ্য সরকার অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় রাজ্যের 30টি তফসিলি জাতি অধ্যুষিত গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় রাজ্যে 32টি তফসিলি জাতি অধ্যুষিত গ্রামের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 14,359 জন ছাত্রছাত্রীকে 57,44,000 টাকা ব্যয়ে প্রাক মাধ্যমিক মেধাবৃত্তি প্রদান করা হয়েছে এবং 2,816 জন ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়েছে, যার ব্যয় হয়েছে 19,11,000 টাকা। তাছাড়া ত্রিপুরা তফসিলি জাতি উন্নয়ন কোঅপারেটিভ লিমিটেড 177 জন তফসিলি শিল্প উদ্যোগকে নূতন শিল্প উদ্যোগ করার জন্য ভর্তুকি সম্বলিত ঋণ প্রদান করেছে, যাতে তারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে পারে। 400 জন তফসিলি ছাত্রছাত্রীকে 1 লক্ষ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে 4 কোটি টাকা ব্যয় করা হবে। ওবিসি কল্যাণ আমাদের রাজ্য সরকার সমস্ত অনগ্রসর সম্প্রদায়ের শ্রমিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে এবং সেই কারণে ওবিসি সম্প্রদায়ের জন্য বিভিন্ন আয়ের উৎস সৃষ্টিকারী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেধাবী ওবিসি ছাত্রছাত্রীদের রাজ্যের কোষাগার থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। 15,802 জনকে প্রাক মাধ্যমিক বৃত্তি, 14,728 জনকে মাধ্যমিকোত্তর বৃত্তি এবং 2,079 জন ওবিসি ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকরের মেধা পুরস্কার দেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে 10,30,00,000 টাকা ব্যয়। ওবিসি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য, ওবিসি বেকার যুবাদের ব্যবসা করার জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে 46,29,00,000 টাকা ঋণ দেওয়া হয়েছে। এতে 2,736 জন ওবিসি অংশের মানুষ এতে উপকৃত হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন আমাদের সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণে কার্যকরী অবদান রাখতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত বিকাশের লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রতিটি সম্প্রদায়ের সর্বাঙ্গীন বিকাশকে যথাযথ গুরুত্ব দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 228টি প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। 2,643 জন ছাত্রছাত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 1,035টি সংখ্যালঘু পরিবারকে ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য ভর্তুকি সম্মিলিত ঋণ প্রদান করেছে এবং 292 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য ভর্তুকি সম্বলিত ঋণ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সর্বমোট 22,67,00,000 টাকার ঋণ প্রদান করেছে। সংখ্যালঘু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য ভারত সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের আওতায় সর্বমোট 21,384 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে 7,70,00,000 টাকা প্রদান করা হয়েছে। নারী শক্তির গুরুত্ব দিয়ে 48,969 জন সংখ্যালঘু ছাত্রীকে প্রিমেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে সর্বমোট 2,26,00,000 টাকা খরচ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 35 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। 33টি সামাজিক ভাতা প্রকল্পের অধীনে থাকা 3,77,936 জন সুবিধাভোগীর জন্য সামাজিক পেনশন ভাতা প্রতি প্রাপক পিছু মাসিক 700 টাকা থেকে বাড়িয়ে মাসিক 2,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়ক প্রকল্পের আওতায়
1 জানুয়ারি 2024 থেকে আরো 29,410 জন নাগরিকের নাম নথিভুক্ত করা হয়েছে, যার জন্য অতিরিক্ত 70,58,00,000 টাকা প্রতি বছর ব্যয় হবে। নারী শক্তির বিকাশের লক্ষ্যে কর্মরতা মহিলাদের জন্য 4টি হোস্টেল নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর আওতায় 6,484 জন গর্ভবতী ও স্তন্যদায়িনী মাকে আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ভারত সরকারের মিশন শক্তির আওতায় আমি মাতারবাড়ির তেলিয়াপোড়ায় অতি দরিদ্র অসহায় মহিলাদের জন্য 2টি শক্তি সদন স্থাপন করার প্রস্তাব রাখছি, যার জন্য সর্বমোট ব্যয় ধার্য করা হয়েছে 10,62,00,000 টাকা। জনজাতি কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেশের ঐক্য সংহতি রক্ষায় বিভিন্ন জনজাতি নেতৃত্বের অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার 15 নভেম্বর 2023 তারিখে জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 600 হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন আয়ের উৎস সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে 916টি জনজাতি পরিবার লাভবান হয়েছে এবং 90টি জনজাতি পরিবারকে অটোরিক্সা পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনার আওতায় 198টি গ্রামের উন্নয়নের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার জন্য 40,35,00,000 টাকা ব্যয় ধার্য হয়েছে। বিদ্যালয় স্তরে ককবরক ভাষা প্রসারের লক্ষ্যে 1,417টি বিদ্যালয়ে ককবরক ভাষা চালু করা হয়েছে। মোট 93,395 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে বিভিন্ন মেধাবৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 86,33,00,000 টাকা। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শিটের প্রক্রিয়াজাতকরণের জন্য 50টি স্পোক হাউস নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের ব্যয় ধার্য হয়েছে 37,50,00,000 টাকা। 2024-25 বর্ষে তফসিলি জনজাতি ছাত্রীদের জন্য 11টি এবং তফসিলি জনজাতি ছাত্রদের জন্য 10টি 50 আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে, তার জন্য ব্যয় হবে 76,65,00,000 টাকা। 2024-25 অর্থবর্ষে তীর্থবেলা প্রাঙ্গনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, তাতে ব্যয় ধরা হয়েছে 15,11,00,000 টাকা। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান PM জনমন এর উদ্দেশ্য হল বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল জনজাতি গোষ্ঠী সমূহের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে থাকা ব্যবধানগুলির অবসান ঘটানো। এই উদ্দেশ্যে 9টি মন্ত্রকের মাধ্যমে 11 ধরনের জরুরি পদক্ষেপের মাধ্যমে বিশেষভাবে দুর্বল ও প্রান্তিক জনজাতি পরিবার সমূহকে গৃহ, পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ সুবিধা ইত্যাদি প্রদানে গুরুত্ব দেওয়া হবে। 2024-25 অর্থবর্ষে PM জনমনের আওতায় আদিম ও প্রান্তিক জনজাতি গোষ্ঠী অধ্যুষিত সমস্ত জনপদে বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে এবং তার জন্য 69,12,00,000 টাকা অনুমোদন করা হয়েছে। 2024-25 বর্ষে আদিম ও প্রান্তিক জনজাতি অংশের নাগরিকদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এমন জনপদগুলিতে 77টি নতুন অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হবে। 9,24,00,000 টাকা ব্যয়ে এই জনমনের আওতায়। প্রধানমন্ত্রী জনমন যোজনার আওতায় রিয়াং সম্প্রদায়ের জনজাতি পরিবারবর্গের জন্য 9,015টি নতুন গৃহ নির্মিত হয়েছে। এই যোজনা বাস্তবায়ন করার জন্য আমরা ভারত সরকারের কাছ থেকে 43,88,00,000 টাকা পেয়েছি। 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার সর্বমোট 698,68,00,000 টাকা TTADC কে প্রদান করবে, যা 2023-24 সালের বাজেট বরাদ্দের চাইতে অনেকটাই বেশি। এই অর্থরাশি TTADC এলাকার ভিলেজ কাউন্সিলগুলির জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের আওতায় করের ভাগ হতে পারে অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। এছাড়াও জনজাতি সাব প্ল্যানের আওতায় TTADC কে প্রদত্ত অর্থরাশি সহ রাজ্য সরকার আমাদের জনজাতি ভাই বোনদের কল্যাণের জন্য 5,899,08,00,000 টাকা বরাদ্দ করেছে, যা সর্বমোট বিকাশের বরাদ্দের 39.93%। গ্রামোন্নয়ন বিগত 5 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আওতায় রেকর্ড সংখ্যক 5 লক্ষ গৃহ নির্মিত হয়েছে। আমি ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে আমাদের রাজ্যের গ্রামীণ ভাই বোনদের জন্য উদার হস্তে গৃহ বরাদ্দ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিগত 5 বছর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় রাজ্যে 47,600টি মহিলা স্বসহায়ক দল গঠন করা হয়েছে। বর্তমান রাজ্যে সর্বমোট 4,66,000 মহিলা গ্রামীণ মহিলা 58,254টি স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছে। এই স্বসহায়ক দলগুলি 2,094টি গ্রামীণ প্রতিষ্ঠান এবং 102টি ক্লাস্টার স্তরীয় ফেডারেশনের সাথে যুক্ত। জানুয়ারি 2024 সাল অবধি
বিভিন্ন সহায়ক দলের সাথে যুক্ত 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে। রাজ্য সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছে 2025-26 অর্থবর্ষের মধ্যে আরো 1,14,000 মহিলাকে স্বসহায়ক দল অন্তর্ভুক্ত করে তাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকারও বেশি বৃদ্ধি করা হবে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার সকল বিরোধীদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7,40,00,000 টাকা। আমি সেই সঙ্গে যেখানে যেখানে সরকারি আবাসন নেই সেই সমস্ত স্থানে বিডিও, এডিশনাল বিডিও ও এডিএমদের জন্য সরকারি আবাসন নির্মাণের প্রস্তাব রাখছি। গ্রামোন্নয়ন পঞ্চায়েত, আমি এই মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 2024-25 বর্ষে রাজ্য সরকার 94,70,00,000 টাকা করের ভাগ হিসাবে, 5,60,00,000 টাকা করের অ্যাসাইনমেন্ট হিসাবে এবং 10 কোটি টাকা গ্র্যান্ট ইন এইড হিসাবে রুরাল লোকাল বডিগুলোকে দেওয়া হবে। আমি এই মহতী সভাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার আমাদের বিভিন্ন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং রূপাইছড়ি আরজি ব্লকের অন্তর্গত বাগবাড়া ভিলেজ কমিটি কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হয়েছে। পানীয় জল, নিরাপদ পানীয় জল সরবরাহ কেন্দ্র এবং রাজ্য সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে জল জীবন মিশন বাস্তবায়ন করেছে। জল জীবন মিশনের পূর্বে মাত্র 24,502টি অর্থাৎ 3.30% গ্রামীণ পরিবারকে পানীয় জল সরবরাহের সংযোগ দেওয়া হয়েছিল। তারপর 2019 সালে জল জীবন মিশন চালু হওয়ার পর সর্বমোট 5,72,793টি, যা 76.81% গ্রামীণ পরিবারকে কার্যকরী পানীয় জল সংযোগ অর্থাৎ ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে। রাজ্য সরকার জল জীবন মিশনের আওতায় গত 4 বছর 2,545,41,00,000 টাকা ব্যয় করেছে। স্বচ্ছতা, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, সম্পদ রক্ষণাবেক্ষণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের অনুপ্রেরণা ও নির্দেশনা স্বচ্ছতার জনপরিসরে পরিচ্ছন্নতা ও সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটি দিক নির্দেশকারী প্রয়াস গ্রহণ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের বাজেটে একটি নতুন ডিমান্ড সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র স্যানিটেশন খাতের জন্য 139,96,00,000 টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে, যা নজিরবিহীন। বন বিভাগ ও বাস্তুতন্ত্র, পরিবেশ রক্ষা এবং রাজ্যিক উন্নয়নের জন্য মূল্যবান বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সরবরাহ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বর্তমানে রাজ্যে 2টি বৈদেশিক সহায়তা প্রাপ্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার একটি হল জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, যাকে জাইকা বলে জানি, অপরটি ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন IGDC 20। তাছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট নামে আরেকটি নতুন প্রকল্পে 1,764,94,00,000 টাকা ব্যয়ে শীঘ্রই চালু করা হবে। আগরজাত পণ্য বাণিজ্যকে স্বার্থে আগরতলা 2023 সালে অক্টোবর মাসে 5 তারিখ থেকে 7 তারিখ অবধি 3য় আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধর্মনগরে আগর চাষীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের আনন্দের সাথে অবগত করতে চাই, এই প্রথম ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই ত্রিপুরা থেকে দুবাইতে আগরতলা রপ্তানি করার অনুমতি দিয়েছে। তথ্য প্রযুক্তি, সমস্ত রকম ব্যবস্থার মধ্যে সুশাসনের নতুন দিগন্তের সূচনার জন্য রাজ্যের ডিজিটাল উদ্যোগ সমূহে ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে। তার অঙ্গ হিসাবে গত 27 সেপ্টেম্বর 2023 তারিখে ক্যাবিনেট চালু করা হয়েছে। ক্যাবিনেটের উদ্দেশ্য হল সরকারের সর্বস্তরে গতিশীল ও স্বচ্ছ কর্ম প্রক্রিয়া সম্পাদন সুনিশ্চিত করা এবং একটি সরল, দায়বদ্ধ, সক্রিয় এবং স্বচ্ছ কার্যপ্রণালীর মাধ্যমে প্রশাসনিক কার্য সম্পন্ন করা। ত্রিপুরা দেশের সামান্য কয়েকটি রাজ্যের অন্যতম যেখানে ক্যাবিনেট চালু করা হয়েছে। রাজ্য সরকার শাসন পরিচালনায় কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাগজবিহীন এই অফিস বাস্তবায়ন করেছে। 2023-24 অর্থবর্ষে জেলা স্তরের কার্যালয় সমূহে সহ রাজ্য স্তরের সমস্ত দপ্তর এই অফিস বাস্তবায়িত হয়েছে। এই অফিসের আওতায় নিয়ে আসা হয়েছে সমস্ত মহকুমা শাসকদের কার্যালয় ও সমস্ত ব্লক কার্যালয়। রাজ্যের সমস্ত অংশে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার 125টি টাওয়ারের জন্য BSNL কে 2000 বর্গফুট দখলমুক্ত
জমি ব্যবহার করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করেছে। রাজ্য সরকার রাজ্যের 58টি ব্লকের প্রতিটিকে মোবাইল কমিউনিটি সার্ভিস ভ্যান পরিষেবা প্রদান করেছে। সমস্ত ব্লক ও মহকুমা শাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা রাজ্যে ভারতের পরিষেবাকে সম্প্রসারিত করার মাধ্যমে ডাটা সেন্টারের পরিকাঠামো বৃদ্ধি সাধন এবং HSWAN এবং IP টেলিফোন পরিষেবা এর বিস্তার আর উন্নতিকরণ, রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা, অর্থ দপ্তর রাজস্ব দপ্তরের তথ্য প্রযুক্তি পরিকাঠামো উন্নতিকরণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50টি একটি এই পরিষেবা সংযোগ এবং তার সঙ্গে 300টি গ্রাম পঞ্চায়েত ও ADC বিলের যে একটি করে পাবলিক ওয়াইফাই হটস্পট পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের মহাকারণে ICT পরিকাঠামো বৃদ্ধি ও উন্নতিকরণের কাজও হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সর্বমোট 48 কোটি 87 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোজনায় আওতায় 11,469 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন দিয়ে সহায়তা করা হয়েছে এবং এই ক্ষেত্রে 5 কোটি 73 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 19,000 ছাত্রছাত্রীকে 10 কোটি টাকা ব্যয়ে স্মার্টফোন দেওয়া হবে। স্বরাষ্ট্র আরক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার অপরাধের হার কমাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অগ্নি নির্বাপন আপাতকালীন পরিষেবা 2023-24 অর্থবর্ষে 26 কোটি 76 লক্ষ টাকা ব্যয়ে অগ্নি নির্বাপক যান সমূহের জন্য 50টি কনভেনশনাল ওয়াটার টেন্ডার এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি ক্রয় করা হয়েছে। মনুবাজার দামছড়া এমপি গৈসাবাড়িতে স্থায়ী অগ্নি নির্বাপক ভবন নির্মাণ করা হচ্ছে। আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ট্রেনিং স্কুলটিকে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর রাজ্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই উন্নতিকরণের ফলস্বরূপ অগ্নি নির্বাপক কর্মী সহ বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত ব্যক্তিবর্গের উন্নত মানের প্রশিক্ষণ রাজ্যে প্রদান করা সম্ভব হবে। রাজ্য সরকার ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন কর্মসূচির আওতায় জমির খতিয়ানের ডিজিটাইজেশনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে। রাজ্য সরকারের সাফল্যের স্বীকৃতি হিসাবে গত 18 জুলাই 2023 তারিখে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্বারা ত্রিপুরা রাজ্য ভূমি সম্মান পুরস্কারে ভূষিত হয়েছে। রাজ্য সরকার নাগরিকদের উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে অনেকগুলি নাগরিক কেন্দ্রিক পরিষেবা চালু করেছে, যার মধ্যে রয়েছে EROR পরিষেবা, অনলাইন ভূমি রাজস্ব, অনলাইন মিউটেশন এবং ডিমার্কেশনের জন্য অনলাইন মাধ্যমে পেমেন্ট পরিষেবা ইত্যাদি। প্রতিটি জমির প্লটকে একটি করে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার লক্ষ্যে ভূ নকশা নামের একটি সফটওয়্যার চালু করা হয়েছে। রাজ্য সরকার বন অধিকার নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যা বনাধিকারের পাট্টা ভূমির সীমা নির্ধারণে ব্যবহৃত হবে। 2024-25 অর্থবর্ষে সার্ভে অফ ভিলেজেন্স আবাদি অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস যোজনায় আওতায় এবং সার্ভে অফ ইন্ডিয়ার সহযোগিতায় রাজ্য সরকার সমস্ত বিদ্যমান রাজস্ব মানচিত্র হালনাগাদ করার জন্য ড্রোন চালনা করে জমি জরিপ করবে। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ রাজ্য সরকার শিশু কিশোর তরুণ তরুণীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উত্তর ত্রিপুরা 59টি জেলায় 2টি ভ্রাম্যমাণ ইনফ্ল্যাটেবল তারামণ্ডল স্থাপন করা হয়েছে। তাছাড়া সুকান্ত একাডেমিতে শিশু বিজ্ঞান গ্যালারি এবং একটি মজার বিজ্ঞান গ্যালারি নির্মাণ করা হয়েছে। মহাবিদ্যালয় ভিত্তিক 40 DNA ক্লাব এবং 4 জৈব প্রযুক্তি ক্লাব চালু করা হয়েছে বিভিন্ন মহাবিদ্যালয়ে। 2023-24 অর্থবর্ষে 6টি বায়ু ভিলেজ ও 3টি মাশরুম হ্যামলেট তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজ্য স্টেট অ্যাকশন প্ল্যান অর ক্লাইমেট চেঞ্জ তৈরি করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। 2024-25 বর্ষে 4টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব, 50টি DNA ক্লাব, 6টি বায়ু ভিলেজ ও 5টি মাশরুম হ্যামলেট গড়ে তোলার প্রস্তাব রাখছে। রাজ্য সরকার পরিবেশের উপর একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পড়া ক্ষতিকর প্রভাব নিয়ে ব্যাপক প্রচার সংগঠিত করবে। কিন্তু রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ঘোষিত সাইলেন্স জোনগুলিতে যানবাহনের হর্ন সহ ডিজে ইত্যাদি উচ্চমাত্রায় শব্দ নিয়ন্ত্রণের জন্য যথাযথ উদ্যোগ নেবে। বিভিন্ন অভয়ারণ্যের নিকট শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। শিল্প বাণিজ্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ
2017-18 অর্থবর্ষে 390 কোটি 68 লক্ষ টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে 2022-23 অর্থবর্ষে, যা দাঁড়িয়েছে 758 কোটি 9 লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা থেকে বাংলাদেশের সর্বমোট 121 কোটি 37 লক্ষ টাকা মূল্যে রপ্তানি হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এবং স্বাবলম্বন প্রকল্পের আওতায় বিভিন্ন স্বরোজগারী কর্মসংস্থান উদ্যোগের জন্য 25 কোটি 82 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমি একটি ভূমি ব্যাংকও চালু করার প্রস্তাব রাখছি, যার আওতায় অব্যবহৃত সরকারি জমি সমূহের উন্নতিকরণ হবে। তারপর সেই উন্নত জমি বিভিন্ন উদ্দেশ্যে লিজ দেওয়া হবে। প্রয়োজনে সরকারি জমি আশেপাশে থাকা বেসরকারি জমিও ক্রয় করা হবে এবং সেই জমি সরকারি জমির মতো করে উন্নতিকরণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 10 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। 140 কোটি টাকা ব্যয়ে ইউনিটি মল নির্মাণের কাজ চলছে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের চিরাচরিত হস্তকারু, হস্ততাঁত ও বস্ত্র ইত্যাদি প্রদর্শন, বিপণন ও বিক্রয় করা হবে। দক্ষতা বিকাশ। রাজ্য সরকার যুবশক্তির দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে যুবরা বিভিন্ন পেশায় দক্ষ হয়ে জীবিকা অর্জনের জন্য নিজেরা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। প্রথাগত প্রশিক্ষণ দেওয়া ছাড়াও একটি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই উদ্দেশ্যে 30 জন যুবাকে 9 মাস ব্যাপী জাপানি ভাষা শেখার একটি দীর্ঘ প্রশিক্ষণ শিবির দিল্লি পাঠানো হয়েছে। এছাড়া 30 জন মহিলাকে আয়া নার্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 20 জন মহিলাকে অটোরিক্সা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 200 জন পুরুষ ও মহিলাকে নবজাত শিশু পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি। রাজ্য সরকার ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রসারের জন্য বিভিন্ন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য উদ্যোগ নেবে। তালিকাভুক্ত এবং অসাধারণ প্রতিভার শিল্পীদের আর্থিক সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার রাজ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতি বিকাশ এবং সেই সঙ্গে জনমানুষের দেশাত্মবোধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রথমবারের মতো অডিশনের মাধ্যমে তরুণ শিল্পীদের প্যানেল তৈরি করা হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি, বীরকে নাম, মেরি মাটি মেরি দেশ এবং হর হর তিরঙ্গার মতো অনুষ্ঠানগুলি রাজ্য জুড়ে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হয়েছে। পরিবহন। বিগত কয়েক বছর রাজ্যের যোগাযোগ ও পরিবহন ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশন থেকে অনেকগুলি নতুন ট্রেনের সূচনা করা হচ্ছে। আমি এই অবসরে আগরতলা থেকে অযোধ্যা যাওয়ার একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা এবং মাতা ত্রিপুরার সুন্দরী ভূমি থেকে অযোধ্যা ভূমিতে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে রাজ্যবাসীকে রামলালা দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 1 নভেম্বর 2023 তারিখে যুগ্মভাবে ভার্চুয়ালের মাধ্যমে আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে নবনির্মিত রেল লাইন ট্রেন পরিষেবা চালু হবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আগরতলা রেল স্টেশনের পুনর্বিকাশের সূচনা করার জন্য ধন্যবাদ জানাই। পূর্ত বিভাগ ও সড়ক ও সেতু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023-24 অর্থবর্ষে 135 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হয়েছে। 1057 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং 5টি আরসিসি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায় 73টি বিভিন্ন সড়ক, যার সর্বমোট দৈর্ঘ্য 267 কিলোমিটার এবং 5টি স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 60টি বসতি এলাকাকে সংযুক্তকারী 42 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 1411 কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। আমি মহতী সভাকে জানাতে চাই যে 6টি বিভিন্ন জাতীয় সড়কে 923.31 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে 486 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ককে ইতিমধ্যে অর্থাৎ ডিসেম্বর 2023-এর মধ্যে 2 লেনের সড়কে উন্নীত করা হয়েছে, যার মধ্যে 8 শোল্ডার রয়েছে। তাছাড়া আরো 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য হল 229.25 কিলোমিটার। 2024-25 অর্থবর্ষে 2085 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হবে। 1900 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে। 500 কিলোমিটার PNGSY সড়কের পুনর্নবীকরণ করা হবে এবং 10টি নতুন আরসিসি সেতু নির্মাণ করা হবে। PNGSY এর আওতায়
303 কিলোমিটার রাস্তা উন্নতিকরণের উদ্যোগ নেওয়া হবে, যা সব আবহাওয়ায় উপযোগী পথের মাধ্যমে 20টি জনবহুল এলাকাকে সংযুক্ত করবে। তার সর্বমোট 326.45 কিলোমিটার দৈর্ঘ্যের 34টি সড়ক প্রকল্প উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। রাজ্য সরকার ব্যাপকভাবে সড়ক পরিকাঠামো বিকাশের কাজ হাতে নেবে, যার মধ্যে 60টি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে, যার মধ্যে থাকবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নবনির্মাণ অথবা পুনরুন্নয়ন, এবং এই উদ্দেশ্যে আগামী 4 বছরে মোট 2000 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। যার উৎস সমূহ হল রাজ্য তহবিল, স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং RIDF এর। জলসম্পদ আরো অধিক পরিমাণে এলাকা সেচের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন নয়া সেচ প্রকল্প চালু করা এবং বিদ্যমান সেচ প্রকল্প সমূহের রক্ষণাবেক্ষণের বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে 70 কোটি 23 লক্ষ টাকা ব্যয়ে 447 স্মল বোর ডিপ টিউবওয়েল, 179টি ডিপ টিউবওয়েল নির্মিত হয়েছে, যা আরো 3618টি হেক্টর সেচযোগ্য জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। 2024-25 অর্থবর্ষে 8টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করা হবে এবং 11টি লিফট ইরিগেশন স্কিম এবং 183টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে 110 কোটি 64 লক্ষ টাকা ব্যয়ে, যা আরো 2500 হেক্টর জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রাজ্যের বিভিন্ন স্থানে নদীর তীরে ভূমিক্ষয় প্রতিরোধক ব্যবস্থা তৈরির জন্য 100 কোটি 70 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে এবং এই কার্য বাস্তবায়িত করা হবে 2024-25 বর্ষের মধ্যে। বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ভারত সরকারের আর্থিক সহায়তায় 3টি বড় প্রকল্প বাস্তবায়িত করছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ওপেন সাইকেল জেনারেশন প্ল্যান্টকে কম্বাইন্ড সাইকেলে পরিণত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে উন্নতি সহ বিদ্যুৎ সরবরাহ কাঠামোর উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা প্রকল্পে বিদ্যুৎ পরিবাহী কাঠামোর ব্যাপক উন্নয়নের কাজ এবং রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্কড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আওতায় ট্রান্সমিশন লস কমিয়ে আনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার পরিচালনাগত ও আর্থিক কার্যক্ষমতা উন্নয়ন সাধন এবং বর্তমানে চালু ম্যানুয়াল বিল ব্যবস্থা থেকে স্মার্ট মিটারে পরিবর্তিত করার কাজে হাত নেওয়া হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ইতিমধ্যে দূরবর্তী জনপদ সমূহের বিদ্যুতে উৎস হয়ে উঠেছে। রাজ্য সরকার বিগত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার মন কি বাত অনুষ্ঠানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বিকাশ কেন্দ্র, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম, RIDF এবং রাজ্য সরকার প্রদত্ত অর্থ ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্পের আওতায় সম্প্রসারিত করা হয়েছে। অনেকগুলি জনজাতি অধ্যুষিত গ্রামীণ এলাকায় বাজার ও জনপদ, এছাড়া সৌর বিদ্যুতের মাইক্রোগ্রিড, সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট এবং সৌর বিদ্যুৎ চালিত সোলার হাই মাস্টের মতো সুবিধা সমূহ রাজ্যের বিভিন্ন স্থানে চালু করা হয়েছে। রাজ্য সরকার পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম যোজনার আওতায় 20 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে 2000 সৌর বিদ্যুৎ পরিচালিত ফটো ভোল্টেইক পাম্প স্থাপন করা হয়েছে, যা রাজ্য সরকার এর জন্য RIDF এর আওতায় ভর্তুকি প্রদান করেছে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা আওতায় কৃষিক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করার জন্য 1421টি স্বতন্ত্র অফগ্রিড সোলার কৃষি পাম্প সেট স্থাপন করা হচ্ছে, যার জন্য 20 কোটি টাকা রাজ্য কোষাগার থেকে ব্যয় করা হবে। এছাড়া প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্টার্ন রিজন এর আওতায় 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে 274টি দুর্গম জনপদের সৌর বিদ্যুতের শক্তিতে চালিত মাইক্রোগ্রিড স্থাপন করা হচ্ছে। নগর উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 82,132টি গৃহ নির্মাণের অনুমোদন হয়েছে এবং এখন অবধি 64,582টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে শিশু, কিশোর ও মহিলাদের জন্য
স্বাস্থ্যসম্মত শৌচাগারে সুনিশ্চিত করার জন্য 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করাবে। এই লক্ষ্যে 7,51,00,000 টাকা সংস্থান রাখা হয়েছে বাজেটে। সমবায় রাজ্য সরকার রাজ্যের সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায় রেজিস্ট্রারের কার্যালয়, ত্রিপুরা কৃষি সমবায় ও গ্রামীণ ব্যাংক ও প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিগুলির কম্পিউটারাইজিং প্রক্রিয়া চালু করেছে। ঋণ সমবায়, ভোক্তা সমবায়, গুদামজাতকরণ, বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ সমবায় সমূহকে নতুনভাবে গড়ে তোলা হবে। আমি আনন্দের সাথে এই মহতী সভাকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভার্চুয়াল মাধ্যমে সমবায় ক্ষেত্রে শস্য সংগ্রহ পরিকল্পনার একটি পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন এবং গোমতী জেলা অন্তর্গত কিলপাড়া প্যাক্স হল এই পাইলট প্রকল্প প্রাপকদের মধ্যে থাকা একটি সমবায়। ত্রিপুরা ভারতের 11টি রাজ্যের মধ্যে একটি রাজ্য যাকে ভারত সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল প্যাক্সের গুদামগুলিকে খাদ্যশস্য সাপ্লাই চেইন, খাদ্যশস্য নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে নিরবচ্ছিন্নভাবে সমন্বিত করা। আইন মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার রাজ্যের বিচার বিভাগ পরিকাঠামো উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন স্থানে আদালত ভবন নির্মাণে ও বিচার বিভাগ কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিশ্রামগঞ্জ, কমলপুর, খোয়াই, কৈলাসহর ও আগরতলা নতুন আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর ও কৈলাসহর নতুন সরকারি আবাসন তৈরি করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ নেশা জাতীয় সামগ্রীর অপব্যবহার নির্মূল করার জন্য মুক্তি নামক একটি প্রকল্প চালু করেছে। 2023-24 অর্থবর্ষে 8টি লোক আদালত অনুষ্ঠিত হয়েছে এবং তাতে 23,283টি মামলা গ্রহণ করা হয়েছে। লোক আদালত সমূহ 16,144টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত ও বিশেষ লোক আদালতের আওতায় 18,697টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে 1,476টি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন রাজ্য সরকার নবী মুম্বাইয়ে খালঘরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করেছে এবং ভবনটির নির্মাণ কার্য শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতে একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করেছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 23,66,00,000 টাকা। কলকাতা স্থলস্থিত ত্রিপুরা ভবনটি রাজ্যের জনগণের স্বার্থে সম্প্রসারণ করা হবে। 2024-25 বর্ষে ত্রিপুরা ভবন সমূহের নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মবিনিয়োগের জনশক্তি 16,169 জন গ্রামীণ যুবাকে দীনদয়াল গ্রামীণ কৌশল যোজনার আওতায় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে 5,416 জন বিভিন্ন সংগঠিত ক্ষেত্রে কর্মে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রীয় কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য 74টি কর্মমেলার আয়োজন করা হয়েছে। সুশাসন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে রাজ্যের জনগণের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে এবং স্বচ্ছতা বজায় রেখে স্থায়ী উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিগত 2023-এর আগস্ট মাসে সাধারণ প্রশাসন সুশাসন নামক একটি দপ্তর বিগত 2023-24 অর্থবর্ষের বাজেটের ঘোষিত লক্ষ্য অনুযায়ী সৃষ্টি করেছে। বিগত 25শে ডিসেম্বর 2023 তারিখে নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী রাজ্য সহায়তা মিশনের আওতায় এই দপ্তরের অধীনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন নামক একটি নতুন প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সমস্ত রাজ্যের জনসাধারণের সাথে মত বিনিময় করতে পারেন, সেই জন্য প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত সুবিধাসমূহ যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি রাজ্যের অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন মৌলিক সমস্যা ও অনুঘটক সমূহকে চিহ্নিত করবে। ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক বিকাশের অগ্রাধিকার দেওয়ার মধ্যে রাজ্যের সুশাসনের চাবিকাঠি নিহিত রয়েছে। প্রতিকূল সুশাসন অভিযান 2.0 অনুষ্ঠিত হয়েছে 2023-24 অর্থবর্ষে এবং এই সুশাসন অভিযান 2024-25 অর্থবর্ষ চালু থাকবে। আমি মহতী সভাকে জানাতে চাই যে ভারত সরকারের সহায়তায় রাজ্য সরকার 9টি এক্সটার্নাল এইডেড প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে সর্বমোট বিনিয়োগ হচ্ছে 8,265,60,00,000 টাকা। আশা করা যে এরকম বিভিন্ন বাহ্যিক সংস্থা হতে প্রাপ্ত বিনিয়োগ রাজ্যকে একটা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম হতে চালিত অর্থ 2024-25 অর্থবর্ষে সর্বমোট বাজেট বরাদ্দ ছিল 27,804,67,00,000 টাকা। এর মধ্যে মূলধনী ব্যয় ধরা হয়েছে 6,633,80,00,000 টাকা, যা 2023-24 বর্ষে রিভাইজ এস্টিমেটের চাইতে 24.26% বেশি। প্রাপ্তি ও ব্যয় সংক্ষিপ্ত সার নিম্ন প্রদত্ত হল।
2024-25 বি রেভিনিউ অ্যাকাউন্টে নাম্বার 1 রিসিভস 22,957.54 crore. Second, expenditure 21,170.87 crore. Third, surplus A1 minus A2 1,786.67 crore. Capital account 1 receipt from loans and others, including public account and opening balance 4,436.44 crore. 2. Second, expenditure 6,633.80 crore. Third, deficit B1 minus B2 2197.66 crore. Total receipts A1 plus B1 27,393.98 crore. Among total expenditure A2 plus B2 27,804.67, budget deficit C minus D 410.69 crore. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামূহিক বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা তৈরি একটা রূপরেখা তুলে ধরেছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মাননীয় সদস্য